নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি, নির্বাচনের আগে একটা বাজেট পেশ হয়েছিল, সেখানে 4% ডিএ ঘোষণা করা হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আদেশনামা প্রকাশিত হয়নি। ওই 4% মহার্ঘ ভাতা যদি আমাদের এপ্রিল মাস থেকে কার্যকরী হতো বা মে মাস থেকে কার্যকরী হতো, তাহলে যে অর্থ পেতেন কর্মচারীরা সেখান থেকে বঞ্চিত হচ্ছেন। তাহলে রাজ্য সরকারি কর্মচারীরা বারবার আর্থিকভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। তো কর্মচারীদের রান্টিনেটের সাথে যারা যুক্ত তাদের সবার ক্ষেত্রে বলা হচ্ছে কি স্মার্ট মিটার বাধ্যতামূলক, শনি রবি অফিস করতে হবে। ওয়ারাজ বিসিএস এক্সিকিউটিভ অফিসাররা তারা যদি 52 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যায় তাদের আর ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হয় না, তাদের ইনক্রিমেন্টটা পান। তাহলে আর গ্রুপ ডি কর্মচারী তার যদি তিনি পরীক্ষা কম্পিউটার নলেজ না মানে পাস টেস্ট এক্সাম না পাস করেন তাহলে তার ইনক্রিমেন্টটা বন্ধ হয়ে যাবে। পঞ্চায়েত স্তরের পঞ্চায়েত সচিবদের সব দায়িত্ব দেওয়া হচ্ছে, শনি রবি বলে কোনো ছুটি নেই। সেন্সাস থেকে শুরু করে সমস্ত কাজ প্রশাসনের কি শিক্ষক মহাশয় কি পঞ্চায়েত কি সরকারি কর্মচারী তাদের দিয়ে করানো হচ্ছে, অথচ অর্থ প্রদানের ক্ষেত্রে একটা বিভাজন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সেটা কেন জানি মনে হচ্ছে যে আগের যে সরকার যেভাবে পরিচালিত হতো সেই কার্যত সেই পথ ধরেই যেন এই সরকার পরিচালিত হচ্ছে। এই ছুটির দিনটা কর্মচারী কেটে নেওয়া হচ্ছে, তার জন্য সে যে সিসিএল পাওয়া উচিত তার অধিকার। আমার কাছে অর্ডার দেখাতে পারবো, একজন ব্লক স্তরের আধিকারিক তিনি অর্ডার ইস্যু করেছেন কোনো ধরনের শনি রবি কোনো ধরনের কোনো ছুটি নেওয়া যাবে না, মেডিকেল লিভ ছাড়া সিএলও পর্যন্ত তিনি নিতে পারবেন না। সিএলটা কোনো ছুটি নয়, সিএলটা ইনস্ট্যান্ট ক্যাজুয়ালিটি, যেন লিভ ইজ নট এ ম্যাটার অফ রাইট যেমন আছে, সিএলটা লিভের মধ্যে পড়ে না, যার জন্য সেটা অ্যাপেন্ডিক্স 10-এ আছে WSR পার্ট 1-এ। সেখানে তার হঠাৎ করে প্রয়োজন হলে তিনি ছুটি নিতে পারেন, নিতে বাধ্য হন, তাকে হেডকোয়ার্টারে থাকতে হয়। কিন্তু সেইভাবে আদেশনামা জারি করছেন, আজকে বিভিন্ন পর্যায়ের আদেশনামা যেভাবে জারি হচ্ছে সেটা আদৌ সংবিধান যে গাইডলাইন আছে সেটাকে মেনে হচ্ছে কি না সেটাও আমাদের সামনে প্রশ্ন আকারে আসছে। আমার ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে, ধর্মঘট করার অধিকার আছে, সেখানে দাঁড়িয়ে সরকার আদেশনামা জারি করে আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। বেতন কমিশন শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বিভিন্ন স্কেলের ক্যাডারের অ্যাপ্লিপমেন্ট। আগে চতুর্থ শ্রেণীর কর্মচারীর চেয়ারে বসার অধিকার ছিল না, তুলে বসতেন, তাকে একটা ছুটির অ্যাপ্লিকেশন লিখতেও ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট বলতে হতো। আর 77 সালের পরের বামফ্রন্ট সরকার বা তার আগে যুক্তফ্রন্ট সরকার আমরা দেখেছি, সেই সময় দাঁড়িয়ে তারা অধিকার দিয়েছিলেন কর্মচারীরা ছুটির অ্যাপ্লিকেশন লিখলেন ইয়োর্স ফেথফুলি ইয়োর্স মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট লিখতে হতো না। এই অধিকারটা কর্মচারীরা অর্জন করেছিলেন, চেয়ারে বসার অধিকার অর্জন করেছিলেন। আমার সিট কেড়ে নেওয়া হতো না, এর আগেও থাকতো কর্মচারী এসে দেখতেন তার সিট নেই, দখল করে নিয়েছেন। ফলে এই 34 বছরে কর্মচারী তার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার সদ্য 2.5-3 মাস হলে এসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়েই যে ভূমিকাগুলো প্রতিফলিত হচ্ছে, মানুষের কাছে বিপুল প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে এসছেন, কিন্তু সেই প্রত্যাশা সবটা পূরণ হচ্ছে বলে আমরা মনে করি না। বিজেপি সরকার এলে কর্মচারীদের ডিএর কথা ভাবতে হবে, এমনই বক্তব্য ছিল বেশ কিছু সংগঠনের। বর্তমানে দেখা যাচ্ছে তারা বলছে যে এই সরকারের সবে 3 মাস বয়স, আরও কিছুটা সময় দরকার। কিন্তু অন্য এক দল বলছে যে বিজেপি যা বলেছিল পুরোটাই একদম নির্বাচনী জুমলা ছাড়া আর কিছুই নয়। রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ঠিক কী ভাবছে এই পুরো বিষয়টা নিয়ে? দেখুন, আমাদের প্রথম কথা হচ্ছে যে মহার্ঘ ভাতা নিয়ে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা বুঝি। নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি, নির্বাচনের আগে একটা বাজেট পেশ হয়েছিল, সেখানে 4% ডিএ ঘোষণা করা হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আদেশনামা প্রকাশিত হয়নি। তারপরে আমরা দেখলাম 45 দিনের মধ্যে পে কমিশন ডিএ আপ টু ডেট হয়ে যাবে। নিশ্চয়ই এবার বাজেটের মধ্যে দিয়ে 20% মহার্ঘ ভাতার ঘোষণা করেছেন রাজ্য সরকার 1 অক্টোবর থেকে। ওই 4% মহার্ঘ ভাতা যদি আমাদের এপ্রিল মাস থেকে কার্যকরী হতো বা মে মাস থেকে কার্যকরী হতো, তাহলে যে অর্থ পেতেন কর্মচারীরা সেখান থেকে বঞ্চিত হচ্ছেন। তাহলে রাজ্য সরকারি কর্মচারীরা বারবার আর্থিকভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। এবার অনেকে প্রতিশ্রুতি দিচ্ছেন পে কমিশন হবে, ঠিক পে কমিশন হবে, পে কমিশনের নোটিফিকেশন জারি হয়েছে, কবে হবে আগামী দিন বলবে। 20% মহার্ঘ ভাতা, তাহলে বাকি থাকে 22% মহার্ঘ ভাতা। আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিউ হয়েছে।
অথচ কর্মচারীদের গ্রান্টিনেটের সাথে যারা যুক্ত তাদের সবার ক্ষেত্রে বলা হচ্ছে কি স্মার্ট মিটার বাধ্যতামূলক, শনি রবি অফিস করতে হবে। গ্রুপ ডি কর্মচারীদের বলা হচ্ছে যে 52 বছর বা 50 বছরের ঊর্ধ্বে কোয়ালিফাইড গ্রুপ ডিতে পরীক্ষা দিতে হতো না, এক্সামশন ছিল, এখন বলা হচ্ছে তাদের পরীক্ষা দিতে হবে। ওয়ারাজ বিসিএস এক্সিকিউটিভ অফিসাররা তারা যদি 52 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যায় তাদের আর ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হয় না, তাদের ইনক্রিমেন্টটা পান। তাহলে আর গ্রুপ ডি কর্মচারী তার যদি তিনি পরীক্ষা কম্পিউটার নলেজ না মানে পাস টেস্ট এক্সাম না পাস করেন তাহলে তার ইনক্রিমেন্টটা বন্ধ হয়ে যাবে। এই যে ডবল স্ট্যান্ডার্ড, প্রশাসনের অভ্যন্তরে একটা ডবল স্ট্যান্ডার্ড নিয়ে আসা হচ্ছে, আমরা মনে করি এটা গণমুখী প্রশাসনের অন্তরায়। বিকেন্দ্রীভূত প্রশাসন এর মধ্যে দিয়ে হতে পারে না। আজকে পঞ্চায়েত স্তরের পঞ্চায়েত সচিবদের সব দায়িত্ব দেওয়া হচ্ছে, শনি রবি বলে কোনো ছুটি নেই, সেন্সাস থেকে শুরু করে সমস্ত কাজ প্রশাসনের, কি শিক্ষক মহাশয়, কি পঞ্চায়েত, কি সরকারি কর্মচারী তাদের দিয়ে করানো হচ্ছে। অথচ অর্থ প্রদানের ক্ষেত্রে একটা বিভাজন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। 1969 সালে প্রথম যুক্তফ্রন্ট সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গে যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা শুধুমাত্র সরকারি কর্মচারীরাই পাবেন না, রাজ্য প্রশাসনের সাথে যারা যুক্ত, বোর্ড, কর্পোরেশন, পরিবহন, পঞ্চায়েত, পৌরসভা, সকলে, শিক্ষক মহাশয়গণ, শিক্ষাকর্মী বন্ধুরা, সকলে সেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন। পঞ্চম বেতন কমিশন ক্যাটাগরিক্যালি বলেছে, সুপ্রিম কোর্ট যাকে মান্যতা দিয়েছেন, আজকে ইন্দু মালহোত্রা কমিটি এটা গঠন করে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট, সেই কমিটির বিচার্য বিষয়ের মধ্যে আছে। কিন্তু রাজ্য সরকার যে সাবমিশনটা দিয়েছেন, আমরা দেখছি বিগত সরকার যা যা বলেছিলেন, এই আজকে যারা সরকারে আছেন, এক সময় যখন আমাদের কর্মচারী আন্দোলন তৎকালীন সরকারের নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে হয়েছে, সেই সময় বিরোধী দল, যারা রাজনৈতিকভাবে বিরোধী দল, কর্মচারীদের পাশে থেকে তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকার পরিবর্তন হলে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে AICPI অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন। আর আজকে যখন এই ইন্দু মালহোত্রা কমিটির কাছে তারা সাবমিশন জমা দিচ্ছেন, সেখানে AICPI এর পরিবর্তে এবং নিউট্রালাইজেশন করা বা স্টেট সিপিআই, এই বক্তব্যটা বারে বারে উঠে আসছে, নতুন বিষয় হিসেবে উঠে আসছে। এবং আমাদের যে এরিয়ারের অর্থ, যেখানে বলেছেন 85% অবধি আমরা দিতে পারবো 28 সাল পর্যন্ত, সুপ্রিম কোর্টের কাছে টাইম চাইছেন। এর আগে আমরা দেখলাম সরকার পরিবর্তন হয়েছে, মামলাকারী একজন সংগঠন স্বতঃপ্রণোদিতভাবে সুপ্রিম কোর্টে গিয়ে বললেন যে সরকার পরিবর্তন হয়ে গেছে, কর্মচারীরা সব পেয়ে যাবে, অতএব মামলাটা পিছিয়ে দেওয়া হোক। আলটিমেটলি 22 তারিখ 23 তারিখ মামলা ছিল, বেঞ্চ চেঞ্জ হয়েছে, এখন হয়নি, ডেটও পড়েনি। এইখানে বহু কর্মচারী সংগঠনের ক্ষোভ রয়েছে যে এটা মগের মুলুক নাকি, মগের মুলুক বলে তারা কটাক্ষ করছেন যে এইরকমভাবে সময় পিছিয়ে দেওয়া যায় কিনা এই গুরুত্বপূর্ণ একটা মামলা। অবশ্যই আমাদের কাছে তো গুরুত্বপূর্ণ মামলা, নিশ্চয়ই সবাই প্রত্যাশা করছিলেন, যারা লড়াই করেছেন দীর্ঘ 10-11 বছর ধরে এই মামলার লড়াই করে গেছেন, তো সেখানে শেষে এসেও চূড়ান্ত রায়দানটা আজকে হয়নি, পেন্ডিং আছে। আদালত বিচার্য বিষয়, তার মধ্যে তো আমরা কোনো মতামত দিতে পারি না, আলাদা যেটা যেভাবে বুঝবেন সেভাবে করবেন। কিন্তু আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, আমরা যৌথ মঞ্চেও বারে বারে এই দাবি করেছি যে কোর্ট, একটা আদালত একটা নির্দেশ দিতে পারেন, সেই নির্দেশকে কার্যকরী করতে হয় ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসের 13ই মার্চ আমরা ধর্মঘট করেছিলাম ঐক্যবদ্ধভাবেই, সমস্ত সংগঠনগুলো এই কমন দাবির উপর দাঁড়িয়ে প্রশাসনকে নাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল, এবং যার ফলে 15ই মার্চ তৎকালীন মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। তাহলে কোর্ট নির্দেশ দিয়েছিল, টালবাহানা হচ্ছিল, রাস্তার আন্দোলনের মধ্যে দিয়েই তাকে আদেশনামা প্রকাশ করতে তারা বাধ্য হয়েছেন। আর আজকে আদেশনামা প্রকাশিত হওয়ার পরেও তা কার্যকরী হচ্ছে না। নিশ্চয়ই কোর্ট, সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয় নিয়ে চূড়ান্ত রায়দান করবেন, কিন্তু তার জন্য তো কর্মচারী ঐক্যবদ্ধ আন্দোলন, শিক্ষক মহাশয়দের আন্দোলন বা রাজ্যের এমপ্লয়ি অফ দ্য স্টেট
তারা চুপচাপ বসে থাকতে পারে না। তাদের ন্যায্য পাওনা, ন্যায্য হকের দাবি, যেটা আমরা বারে বারে বলেছি, কোর্ট সে দাবিকে মান্যতা দিয়েছে, তা আদায় করে নিয়ে আসার দায়িত্ব সামগ্রিকভাবে এই কর্মচারী সংগঠনগুলো। এইখানে দাদা আরেকটা প্রশ্ন বিভিন্ন কর্মচারীরা তুলছেন মূলত, তারা বলছেন যে ইন্দু মালহোত্রা কমিটি সুপ্রিম কোর্ট তৈরি করেছিল, তার কাজ কোথায়? তা সে কি আদৌ কিছু করছে, না কমিটিটি ভোগাস হয়ে গেছে, এইভাবে কটাক্ষ করছেন তারা, কী বলবেন? দেখুন, এখানে রাজ্য সরকার যা ডিক্লারেশন সাবমিশন জমা দিয়েছেন, সেখানে তারা ইন্দু মালহোত্রা কমিটির সাথে নাকি বসেছেন, বিভিন্নভাবে মিটিং হয়েছে, কিন্তু ইন্দু মালহোত্রা কমিটির যে দৃষ্টিভঙ্গি থেকে সুপ্রিম কোর্ট কমিটি করে দিয়েছিলেন, সামগ্রিকভাবে যে একটা ইনস্টলমেন্ট, দুটো ইনস্টলমেন্ট রাজ্য সরকারকে ইমিডিয়েট প্রদান করতে হবে 31 মার্চের মধ্যে, আর রেসিডুয়াল পোর্শনটা, এবং সেটা করতে হবে এআইসিপিআই মেনে, আর রেসিডুয়াল পোর্শনটা রাজ্যের ফান্ড পজিশন বুঝে কবে কবে কীভাবে প্রদান করবে ইন্দু মালহোত্রা কমিটি, সেটা তারা বলে দেবেন। সেইভাবে তারা বোধহয় রাজ্যের সাথে আলোচনা করেছেন সম্ভবত, সে ভার্চুয়ালি হোক, ফিজিক্যালি হোক, যেভাবে, কিন্তু সংগঠনগুলোর সাথে সেভাবে আলোচনা করেছেন বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। একদিন একটা হয়েছিল, একটা সংগঠন গিয়েছিলেন, একজন ছিলেন, শুনেছেন, তারা তাদের সাবমিশন বা বিভিন্ন সংগঠন সাবমিশন দিয়েছে, কিন্তু ইন্দু মালহোত্রা কমিটির ভিউজটা কী সেটা এখনও পাবলিক ডোমেইনে আসেনি। ফলে তাদের কি ভূমিকা নিশ্চয়ই আগামী দিন দেখা যাবে। সুপ্রিম কোর্টে তো তার উপর দাঁড়িয়ে থেকে বিচার্য বিষয় হিসাবে থাকবেই, কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অবধি কোনো পজিটিভ সেভাবে কিছু দেখছি। যেভাবে একটা হাওয়া তোলা হয়েছিল বিজেপি গেলেই একদম সমস্ত ডিএ ক্লিয়ার করে দেওয়া হবে, সরকার গিয়ে সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নেবে, মামলা প্রত্যাহার করে নেবে, সেই বিষয়গুলো তাহলে কী হলো? যে একটা আশার আলো দেখা যাচ্ছে, সেই আশার আলোটার কী হলো? দেখুন, আশার আলো নিশ্চয়ই যারা দেখিয়েছেন, মানুষ যারা প্রত্যাশা করেছেন, আজকে শুধু কর্মচারী না, বিভিন্ন ক্ষেত্রের মানুষ দেখুন, যারা যা প্রত্যাশা করেছিলেন সেখানে তারা প্রকৃত বাস্তবতাটা উপলব্ধি করতে পারছে কোন জায়গায় যাচ্ছে। প্রশাসন তেমনি একইভাবে প্রশাসন আজকে যা যা জনমুখী প্রশাসন যেভাবে চেয়েছিলেন জনগণ, কর্মচারীরাও যে গণতান্ত্রিক বাতাবরণ এখানে থাকুক, কর্মচারী তার মর্যাদা নিয়ে প্রশাসনিক দায়িত্ব রূপায়ণ করুক, কিন্তু আজকের প্রশাসন যেভাবে পরিচালিত হতে চাইছে সেখানে সেই গণতান্ত্রিক বাতাবরণ বা বিকেন্দ্রীভূত প্রশাসনের মধ্যে দিয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছয়, সেটা কেন জানি মনে হচ্ছে যে আগের যে সরকার যেভাবে পরিচালিত হতো সেই কার্যত সেই পথ ধরেই যেন এই সরকার পরিচালিত হচ্ছে। আগের যে সরকার প্রশাসন ছিল আর বর্তমানে যে সরকার প্রশাসন, তেমন কোনো পার্থক্য লক্ষ্য করছেন না? অবশ্যই না, বরং কর্মচারীদের এটা যা এসছে দেখছেন, অর্ডার বেরোচ্ছে যে শনি রবি অফিসাররা অফিসে থাকবেন আর কর্মচারীদেরও শনি রবি অফিসে উপস্থিত হতে হবে। শনি রবি নেওয়া মানে আমার আইএলও কনভেনশন অনুযায়ী 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা বিনোদন, সপ্তাহে কত ঘন্টা কাজ সেটা বলা আছে, শনি রবি ছুটির দিন, তাহলে সেই ছুটির দিনটা কর্মচারী কেটে নেওয়া হচ্ছে। তার জন্য সে যে সিসিএল পাওয়া উচিত তার অধিকার, আমার কাছে অর্ডার দেখাতে পারবো, একজন ব্লক স্তরের আধিকারিক তিনি অর্ডার ইস্যু করেছেন কোনো ধরনের শনি রবি কোনো ধরনের কোনো ছুটি নেওয়া যাবে না, মেডিকেল লিভ ছাড়া সিএলও পর্যন্ত তিনি নিতে পারবেন না। সিএলটা কোনো ছুটি নয়, সিএলটা ইনস্ট্যান্ট ক্যাজুয়ালিটি, যেন লিভ ইজ নট এ ম্যাটার অফ রাইট যেমন আছে, সিএলটা লিভের মধ্যে পড়ে না, যার জন্য সেটা অ্যাপেন্ডিক্স 10-এ আছে WSR পার্ট 1-এ। সেখানে তার হঠাৎ করে প্রয়োজন হলে তিনি ছুটি নিতে পারেন, নিতে বাধ্য হন, তাকে হেডকোয়ার্টারে থাকতে হয়, কিন্তু সেইভাবে আদেশনামা জারি করছেন। আজকে বিভিন্ন পর্যায়ের আদেশনামা যেভাবে জারি হচ্ছে সেটা আদৌ সংবিধান যে গাইডলাইন আছে সেটাকে মেনে হচ্ছে কি না সেটাও আমাদের সামনে প্রশ্ন আকারে আসছে। আমাদের 80 সালে রাজ্য সরকারি কর্মচারীদের ডিউটিস, রাইটস, অব্লিগেশন সেটা গেজেট নোটিফিকেশন করে জারি করা হয়েছিল ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে। আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত তাকে পরিবর্তন করতে গেলে একটা চিফ সেক্রেটারির অর্ডারের মধ্যে দিয়ে তা পরিবর্তন করা যায় না। আজকে সেই ধরনের আদেশনামা প্রকাশিত হচ্ছে, আমরা তার বিরুদ্ধে লড়াই করছি যে আমার ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে, ধর্মঘট করার অধিকার আছে। সেখানে দাঁড়িয়ে সরকার আদেশনামা জারি করে
আমাদের মুখ বন্ধ করতে পারবেন না। নিশ্চয়ই সরকারি কর্মচারী বা তার প্যারাফেডেন্ট যারা আছেন তারা কোনো রাজনৈতিক দলে যুক্ত হতে পারেন না, সরকারি কর্মচারীরা। কিন্তু আমি আমার স্বাধীন মত ব্যক্ত করতে পারবো না, এটা আমার সংবিধানে আমার অধিকারের ওপর হস্তক্ষেপ করা। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা প্রতিবাদে সোচ্চারিত হচ্ছি। তা একটা শেষ প্রশ্ন, বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা বলছেন যে যদি তৃণমূল সরকার থাকতো তাহলেও কিছুটা ডিএ পাওয়া যেত, কিন্তু এই সরকার সেটাও না দেওয়ার দিকেই যাচ্ছে। এই যে স্টেটমেন্ট, তুমি কি একইভাবে যাচ্ছ? দেখুন, আমরা আগের 15 বছরের বঞ্চনার শিকার হয়েছি। আমরা যদি কম্প্যারিজনে যাই তাহলে দেখতে হবে একদম 77-এর পরবর্তীকাল, যেহেতু সরকার ধরে 77-এর পরবর্তীকাল থেকে 2010 বা 11-র প্রথম দিক পর্যন্ত, 11 থেকে 26-এর প্রথম দিক পর্যন্ত, 26-এরই 2-3 মাস, তাহলে 77-এর পরবর্তীকালে 2011 পর্যন্ত এই যে 5-5টা বেতন কমিশন হওয়া, এবং বেতন কমিশন শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, বিভিন্ন স্কেলের ক্যাডারের আপলিফমেন্ট। আগে 4র্থ শ্রেণীর কর্মচারীর চেয়ারে বসার অধিকার ছিল না, তুলে বসতেন, তাকে একটা ছুটির অ্যাপ্লিকেশন লিখতেও ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট বলতে হতো। আর 77 সালের পরের বামফ্রন্ট সরকার বা তার আগে যুক্ত ফ্রন্ট সরকার আমরা দেখেছি, সেই সময় দাঁড়িয়ে তারা অধিকার দিয়েছিলেন কর্মচারীরা ছুটির অ্যাপ্লিকেশন লিখলেন ইয়োর্স ফেথফুলি, ইয়োর্স মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট লিখতে হতো না। এই অধিকারটা কর্মচারীরা অর্জন করেছিলেন। চেয়ারে বসার অধিকার অর্জন করেছিলেন। আমার সিট কেড়ে নেওয়া হতো না। এর আগেও থাকতো, কর্মচারী এসে দেখতেন তার সিট নেই, দখল করে নিয়েছেন। ফলে এই 34 বছরে কর্মচারী তার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা নিশ্চয়ই আমাদের বিচার করা উচিত যে কারা, কোন সরকার শ্রমিক কর্মচারীর স্বার্থ বহন করছে, সাধারণ মানুষের স্বার্থ বহন করছে। কয়েকজন পুঁজিপতির স্বার্থ বহন করছে, সেটা দিয়ে সরকার মানবিক কিনা, জনমুখী কিনা বিচার হয় না। তাহলে বিচার হয় যে সরকার মানবিক, জনমুখী, যে সাধারণ বিকেন্দ্রীভূত প্রশাসন হচ্ছে কিনা। একজন গ্রামের মানুষ পঞ্চায়েতে যেতেন, সেটা তার লোকাল গভর্নমেন্ট, সেখানে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত যে কাঠামো হয়েছিল সেটা সে রাইটার্স বিল্ডিংয়ে আসতে পারবে না, তার গ্রামে থেকেই সে বিচারটা পাবে। আর সেটাকে 15 বছরে ক্ষমতা কুক্ষিগত করে দেওয়া হয়েছিল। গ্রামের পঞ্চায়েত, গ্রামের সরকারটাকে দাদাগিরির জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, খবরদারির জায়গায়, তোলাবাজির জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। ফলে সেই সরকার 15 বছর অভিজ্ঞতা আমরা দেখেছি, কর্মচারীর অধিকার আক্রান্ত হয়েছে, বেতন কমিশনের নামে বঞ্চনা হয়েছে, ডিএর কলামটাকে তুলে দেওয়া হয়েছে। আর অতীতের সরকার বলেছিল না, রাজ্য সরকারি কর্মচারীরা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা পাওয়ার অধিকারী, কর্মচারীরা ধর্মঘট করার অধিকারী, ট্রেড ইউনিয়ন করার অধিকারী, কর্মচারীরা তার নিজস্ব মতামত, সরকারের নীতিগত বিষয়ে যদি কোথাও ভুল পদক্ষেপ হয়ে থাকে সেখানে দাঁড়িয়েও কনস্ট্রাকটিভ ডিবেট বা সমালোচনা করার অধিকার ছিল কর্মচারীদের। সেই মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে আরও ভয়ঙ্করভাবে সেই কৌশল গ্রহণের চেষ্টা হচ্ছে। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিবাদ জানাবো। ফলে ওই যে বললেন 15 বছরের বিগত সরকার এই সরকার থেকেও ভয়ঙ্কর কিনা, দেখুন আমরা এই সরকার সদ্য 2.5-3 মাস হলো এসছে, এই মুহূর্তে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়েই যে ভূমিকাগুলো প্রতিফলিত হচ্ছে, মানুষের কাছে বিপুল প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে এসছেন, কিন্তু সেই প্রত্যাশা সবটা পূরণ হচ্ছে বলে আমরা মনে করি না। আজকে মিড ডে মিলের ওয়ার্কারদের রেমুনারেশন বৃদ্ধি করা হলো, রেমুনারেশন বাড়িয়ে মিড ডে মিল কাজটাই তাদের কাছ থেকে কেড়ে নিয়ে ইসকনকে দিয়ে দেওয়া হলো। কর্মচারীদের মর্গ ভাতা দিতে পারছেন না, অর্থনৈতিক ক্রাইসিস আছে বলছেন, বা অন্য আরও দিতে পারছেন না, ওয়ারাস হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। এর আগে আমরা দেখেছি ক্লাবগুলোকে, পুজো কমিটিগুলোকে অর্থ দেওয়া হয়েছে। এবার দেখছি আমরা জগন্নাথের রথযাত্রা হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানকে 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। তাহলে বুঝতে হবে যে অতীতে 2010 সাল পর্যন্ত আমরা দেখেছি সরকার মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছেন। এই যে রেগার কাজ গ্রাম স্তর পর্যন্ত, যাতে মানুষ 100 দিনের কাজ পান। আর বিগত সরকারের সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের নাম করে দুর্নীতি হয়েছে। এখন সেই কাজটা আরও কার্টেল হয়ে যাচ্ছে। তাহলে মানুষের অধিকার তুলে দেওয়া আসল লক্ষ্য, নাকি মানুষকে কিছু উপঢৌকন হিসেবে পাইয়ে দেওয়া, তার ভোটটা ক্রয় করা আসল লক্ষ্য?
3,000 টাকা মানুষ পেতে পারেন, তার স্থায়ী সমাধান নয়। আজকে কর্মসংস্থান নেই, কর্মসংস্থান সম্পূর্ণ 15 বছরে সম্পূর্ণ বন্ধ থেকেছে। যেখানে চাকরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে। তাহলে বিগত 15 বছর ভালো কিভাবে বলবো? পিএসসি অটোনোমাস বডি, তার ক্ষমতাকে ফিনান্স ডিপার্টমেন্টের অধীনে নিয়ে যাওয়া হয়েছে, একদম দলীয় কার্যালয়ে রূপান্তরিত করে দেওয়া হয়েছিল পিএসসিকে। তার থেকে বেরিয়ে আসা দরকার। নিশ্চয়ই এই সরকার সেদিকে সেই দৃষ্টিভঙ্গি দেখবেন। সংবিধানের অধিকারের উপর আক্রমণ নামানো হয়েছে, সংবিধানের প্রতিটা পংক্তি পংক্তিতে আক্রমণ নামানো হয়েছে তার বিরুদ্ধে। ফলে আমরা বলবো, যে সরকারই আসুক, সরকার মানে সে নিরপেক্ষ, প্রশাসনটাকে নিরপেক্ষভাবে পরিচালনা করবেন। অবশ্যই আমরা সরকারের অংশ হিসাবে, কর্মচারী হিসাবে জনস্বার্থবাহী কর্মসূচিতে আমরা সবসময় সরকারের পাশে দাঁড়াই, আগামী দিনেও দাঁড়াবো।